আসসালামু আলাইকুম। ভোকাবুলারি লার্নিং এর নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল হাসান। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে আমরা একটা ওয়ার্ড ট্রি বানাতে পারি, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা 10টা 12টা 15টা ওয়ার্ড বানিয়ে ফেলেছিলাম, সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যেটাকে আমরা বলেছিলাম রুট ওয়ার্ড টেকনিক। আমাদের ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, যারা আপনারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা নতুন আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটাকে এখানে আমরা লিখছি কনফিউজিং ওয়ার্ডস। এটার আরও একটা নাম আছে, সেটাকে আমরা বলি হোমোনিমস। যদি বলি হোমোনিমস কি, হোমোনিমসের খুব সহজ একটি এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিসক্রেট, ডিসক্রিট। তো দুটো দেখতে প্রায় একই রকম, বানানে সামান্য কিছু পার্থক্য আছে, হঠাৎ করে দেখলে বোঝাও যায় না এই দুটো আলাদা শব্দ, কিন্তু এই দুটোর মিনিং খুবই সিগনিফিকেন্টলি আলাদা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোকে আমরা বলছি হোমোনিমস। দেখেন, আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু হোমোনিমস ডিরেক্ট আসে না। আমাদের যেটা হয়, এই হোমোনিমসগুলো অপশনে দেওয়া থাকে। ধরেন অপশন এতে দেওয়া থাকলো ডিসক্রেট, অপশন বিতে দেওয়া থাকলো ডিসক্রিট, তখন আমরা কনফিউজড হয়ে যাব। এই জন্য আমরা এটাকে বলছি কনফিউজিং ওয়ার্ড। এবং আমরা আজকের পুরো ভিডিওতে দেখব কীভাবে এই কনফিউজিং ওয়ার্ড বা হোমোনিমসের আইডিয়াটিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষার হলে বিআইবিএম, আইবিএ, পেট্রো বাংলা এই সমস্ত পরীক্ষাগুলোতে কনফিউজ করা হয়। তো আসি ডিসক্রিট ভার্সেস ডিসক্রিট। ডিসক্রিট শব্দটির অর্থ কি? DISCREET, ডিসক্রিট। ডিসক্রিট মানে হচ্ছে বিচক্ষণ। আমরা এটাকে বাংলায় বলতে পারি বিচক্ষণ। আমরা যদি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি, সামওয়ার অর সামথিং দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়াইট, প্রুডেন্ট, রেস্ট্রেন্ট। এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে চুপচাপ, অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়াইট। তো অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়াইট কেন বলছে? এর মানে হচ্ছে যে যখন চুপচাপ থাকার দরকার তখন সে চুপচাপ, হ্যাঁ, যখন কথা বলার দরকার তখন সে কথা বলবে, তার আগে কথা বলবে না। রেস্ট্রেইন মানেও কিন্তু এরকম। রেস্ট্রেইন শব্দটার অর্থ হচ্ছে ইন্ট্রোভার্ট, যে খুব বেশি কথা বলে না। এবং এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি রেস্ট্রেইনড, অর্থাৎ যখন ইন্ট্রোভার্ট থাকার দরকার হবে, যখন তার মনে হবে যে কোনো কিছু বলার দরকার নাই, চিন্তা ভাবনা করার দরকার, তখন সে চিন্তা ভাবনা করবে, তখন সে বলবে না। এবং প্রুডেন্ট, প্রুডেন্ট মানে কি? দক্ষ। তাহলে আমরা ডিসক্রিট এটার বাংলাতে বলতে পারি বিচক্ষণ বা দক্ষ। কিন্তু আমি যদি বলি এখন যে ডিসক্রিট, হ্যাঁ, যেটাকে আমরা বানানে কি দেখতে পাচ্ছি, DISCRETE, আগেরটিতে কি ছিল? EE, হ্যাঁ, একদম এই জায়গাটিতে পার্থক্য। সো আমি যদি বলি ডিসক্রিট, এটির মানে হচ্ছে পৃথক। আমরা মিনিংয়ে দেখতে পাচ্ছি কি, যে সেপারেট, ডিস্টিংক্ট, তাই তো? তাহলে DISCRET ডিসক্রিট এবং DISCREET ডিসক্রিট, এই দুটোর বাংলাগত পার্থক্য আমরা বুঝলাম। এখন আমরা এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এখন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা সলভ করার ট্রাই করব। তো আগে থেকে বলে রাখি, এর মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমরা ডিসক্রিট হবে, অর্থাৎ CREET, এবং আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে ডিসক্রিট, CRETE। তো আরও একবার মনে করাই, ডিসক্রিট, এই যে ET, এটির মানে কি বললাম? বিচক্ষণ বা দক্ষ। এবং DISCRETE, এই ডিসক্রিটের মানে আমরা কি বলেছি? এই ডিসক্রিটের মানে বলেছি হচ্ছে পৃথক, আলাদা, তাই না? সেপারেট, যেটাকে আমরা বলছি। আচ্ছা, সো ড্যাশ পিপল ক্যান আইডেন্টিফাই দ্য ড্যাশ ফিচার অফ দ্য কোর্স। একদম দ্বিতীয় অপশন থেকে আমরা শুরু করি। একটা কোর্সের ফিচার কেমন হবে? একটা কোর্স, ধরেন এই ভোকাবুলারি কোর্স, এই ভোকাবুলারি কোর্সের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আমি যদি কোনো গ্রামার কোর্সে যাই, সেটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আপনি যদি অন্য কারোর ভোকাবুলারি বা গ্রামার পড়ানোর স্টাইল দেখেন, সেখানেও আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে এই ফিচার মানে কিন্তু বৈশিষ্ট্য, আগে থেকে বলে রাখি। তাহলে এই বৈশিষ্ট্য বলতে আমরা কেমন বৈশিষ্ট্য বোঝাই? আলাদা বৈশিষ্ট্য, পৃথক বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য, তাই না? আলাদা ইংরেজি কোনটা? DISCREET ডিসক্রিট নাকি DISCRETE ডিসক্রিট? আমরা জানি এটার মিনিং ইংরেজি হচ্ছে DISCRETE ডিসক্রিট। তাহলে দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমাদের বসবে DISCRETE ডিসক্রিট, এবং প্রথম ব্ল্যাঙ্কে বসবে ডিসক্রিট। তাহলে এটার মানে কি দাঁড়ালো? ডিসক্রিট পিপল, যারা বিচক্ষণ লোক, ক্যান আইডেন্টিফাই, তারা চিহ্নিত করতে পারে দ্য ডিসক্রিট ফিচার অফ দিস কোর্স। আমাদের এই কোর্সটার যে আলাদা বৈশিষ্ট্য, এটা যে কোনো বিচক্ষণ মানুষ সে আলাদাভাবে এটা আইডেন্টিফাই করতে পারে, চিহ্নিত করতে পারে, তাই না? তাহলে প্রথম অপশনটাতে আমরা বসিয়েছি ডিসক্রিট, বিচক্ষণ বা দক্ষ মানুষ। পরের অপশন DISCRETE ডিসক্রিট ফিচার, অর্থাৎ আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ধরনের হোমোনিমস দিয়ে আমাদেরকে কনফিউজ করা হয়। তো আমরা যদি একটু পরে স্লাইডটিতে যাই,
এখানে আমরা আরও একটি ওয়ার্ড দেখব, সেটি হচ্ছে ডেসপারেট। দেখেন DESPERATE, ডেসপারেট এবং ডিসপারেট। হ্যাঁ, তো একদম ডেসপারেট যদি আমি বলি সেটা হচ্ছে যে অতি আগ্রহী, অনেক বেশি আগ্রহী, এবং এই আগ্রহ এত বেশি যে এটাকে কখনো কখনো নেগেটিভভাবে ইউজ করা হয়। যেমন আমরা কোনো একটা চাকরি পাওয়ার জন্য ডেসপারেট হয়ে আছি, আমরা কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য ডেসপারেট হয়ে আছি, আমরা একটা মুভি দেখার জন্য ডেসপারেট হয়ে আছি। অর্থাৎ আমাদের আগ্রহ এত বেশি বেড়ে গেছে যে আমরা আর অপেক্ষাই করতে পারছি না। এই অর্থে আমরা বসাই কি ডেসপারেট। তো আমরা যদি একটু ইংরেজি অর্থটা দেখার চেষ্টা করি, কি বলছে, শোয়িং এক্সট্রিম আর্জেন্সি, যে অনেক বেশি দরকার, এক্সট্রিম অনেক বেশি, শুধু এটা এখন আমার কাছে দরকারই না, এমন একটা ব্যাপার যে এটা না হলে আমি বাঁচবো না, আমি আইবিএ নিয়ে একেবারেই ডেসপারেট, আমি কোনো একটা মুভি দেখার জন্য একেবারেই ডেসপারেট, আমি বাইরে বের হওয়ার জন্য একেবারেই ডেসপারেট। বা ইন্টেন্সিটি, তার মানে তীব্রতা বা গুরুত্ব অত্যাধিক বেশি, স্পেশালি বিকজ অফ গ্রেট নিড অর ডিজায়ার। অর্থাৎ কোনো কিছু নিয়ে এত বেশি আমার আকাঙ্ক্ষা, এত বেশি আগ্রহ যে সেই জিনিসটা পাওয়ার প্রয়োজনীয়তা এখন আমার কাছে তীব্র। এই অর্থে আমরা বসাচ্ছি কি ডেসপারেট। আমরা আবারও বানানটা দেখি, বানানটা হচ্ছে DES, এবং এই ডেসপারেট আর ডিসপারেট এই দুটো শব্দের পার্থক্য, ডেসপারেট এবং ডিসপারেট এই দুটো শব্দের পার্থক্য কিন্তু ই এবং আইতে, ই এবং আই এছাড়া আর কিন্তু কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখন ডেসপারেট কোন পার্টস অফ স্পিচ? ডেসপারেট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেসপারেট নাউন হিসেবেও বুঝতে পারে। এই যে আমরা আরও একটি মিনিং এখানে দিচ্ছি, যেখানে ডেসপারেট অ্যাডজেক্টিভ না, যেখানে ডেসপারেট কি নাউন। তাহলে ডেসপারেট যখন আমি বলছি যে আই অ্যাম সো ডেসপারেট, আমি একটা এক্সাম্পল যদি লিখি, আই অ্যাম সো ডেসপারেট টু গো দেয়ার, তো আমি সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এখানে ডেসপারেট কি ছিল? অ্যাডজেক্টিভ। এখন এই ডেসপারেটকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে না বসিয়ে আমি নাউন হিসেবেও বসাতে পারি। কীরকম? আমি বললাম অ্যান ডেসপারেট সিক্স ফর আওয়ার হেল্প। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে একটা ভীত সন্ত্রস্ত মানুষ, হ্যাঁ, একটা সাহায্য প্রার্থনাকারী মানুষ, একটা ভীত সন্ত্রস্ত মানুষ বা একটা বিপদগ্রস্ত মানুষ, সে আমাদের সাহায্যের জন্য ভিক্ষা করছে। 6 মানে হচ্ছে ভিক্ষা করা বা প্রার্থনা করা, হ্যাঁ, আমাদের সাহায্য প্রার্থনা করছে একটা ভীত সন্ত্রস্ত মানুষ। তাহলে ডেসপারেট যখন আমরা এই যে নাউন হিসেবে এখানে বসিয়েছি, এখানে কিন্তু ডেসপারেট সাবজেক্ট ছিল, আমরা যখন ডেসপারেট নাউন হিসেবে বসালাম তখন এটার মানে কি দাঁড়ালো? এটা হচ্ছে একটা বিপদগ্রস্ত মানুষ যার সাহায্য দরকার। এখন ভালো করে বুঝতে হবে, এই দুটো কিন্তু একই শব্দ। একটা ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়েছি, একটা ক্ষেত্রে নাউন হিসেবে বসিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসাচ্ছি বা যখন নাউন হিসেবে বসাচ্ছি তখন কিন্তু এই একই শব্দের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে শব্দটি দেখছি সেটি কি? সেটি হচ্ছে ডিসপারেট। এই যে এই শব্দটা DISPARAT, এটি কিন্তু আরেকটা শব্দ, এবং এর মাঝখানে কিন্তু ই না, আই, DIS না। তো এই ডিসপারেট মানে কি? এই ডিসপারেট মানে হচ্ছে আলাদা বা স্বতন্ত্র। আমরা একটু আগে যেটাকে বলছিলাম কি, যেটাকে বলছিলাম ডিসক্রিট, DISCRETE, ডিসক্রিট। তাহলে এই ডিসক্রিট এবং ডিসপারেট এই দুটো কিন্তু সিনোনিম। ডিসক্রিট এবং ডিসপারেট এই দুটো সিনোনিম, এই দুটোর মানেই হচ্ছে আলাদা, ডিস্টিংক্ট। তাহলে এখন আমরা এইখানটাতে আসি, এখানে আমরা আবার দুটো ব্ল্যাঙ্ক দেখছি, এবং আমি আগে থেকেই বলে রাখি যে একটা অপশনে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ডিসপারেট, এবং আর একটা অপশনে অ্যান্সার হবে ডেসপারেট। বানানে খুব সূক্ষ্ম পার্থক্য, আরও একবার খেয়াল রাখবো। তো DISPERATE, এই ডিসপারেট মানে আমরা কি বলছি? আলাদা, এবং ডেসপারেট মানে হচ্ছে অনেক বেশি উদ্গ্রীব। তো ডোন্ট বি ড্যাশ, লার্ন টু ড্যাশ বিটুইন কোয়ালিটি অ্যান্ড কালারফুলনেস। তো কোয়ালিটি মানে হচ্ছে যেটাতে কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে বা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কোনো একটা পণ্য, কোনো একটা মানুষ যেটাকে যখন আলাদাভাবে করে তোলে, কোয়ালিটি, হ্যাঁ, যোগ্যতা অনেক সময় আমরা বলি,
বা কোয়ালিটি মানে কখনো আমরা বলি যে আলাদা বৈশিষ্ট্য। অ্যান্ড কালারফুলনেস মানে হচ্ছে রঙিন, হ্যাঁ, রঙিন। তো কালার আমরা যখন বলি কালারফুল, সেটাকে রঙিন। তো কালারফুলনেস মানে কোনো কিছুর চাকচিক্য। তো কালারফুলনেস শব্দের অর্থ হচ্ছে চাকচিক্য। কোয়ালিটি মানে যোগ্যতা হতে পারে, কোয়ালিটি মানে কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য হতে পারে। তো লার্ন টু ড্যাশ বিটুইন, তো আমাদেরকে বলছে যে কোন জিনিসটাতে অনেক বেশি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, কোন জিনিসটা কোয়ালিটিফুল, আর কোন জিনিসটা শুধুমাত্র মানে চকচক করতেছে কিন্তু আসলে ভেতরে কোয়ালিটি নেই। এই দুটোর মধ্যে কি করতে শিখতে হবে? এই দুটোর মধ্যে পার্থক্য করতে শিখতে হবে, নাকি এখানে কোনোভাবে ডেসপারেট বসানো যেতে পারে? অবশ্যই এখানে দেখেন, এখানে কিন্তু ডেসপারেট বসানো সম্ভব না। আরও একটা ছোট্ট ট্রিক্স বলে রাখি, এই যে DISPARATE ডিসপারেট, তাই না? তো DISPARATE এইটা কিন্তু ভার্ব। এই যে DISPARATE এটা হচ্ছে ভার্ব। তো আমরা জানি টু এর পরে কি বসে, টু এর পরে তো অবশ্যই V1 বসে। তো আমাদের যদি গ্রামাটিক্যাল সেন্স ভালো থাকে, আমাদের কিন্তু এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হেল্প হয়। আমরা বুঝতেই পারছি যে এইখানে একটা ভার্ব বসবে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আই দিয়ে যেটা শুরু হচ্ছে। এটা যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি, আমরা যদি মিনিংগতভাবে চিন্তা করি যে আমাদেরকে ওই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এমন পণ্য আর শুধুমাত্র চকচকে পণ্য, এই দুটোর মধ্যে কি করতে পারতে হবে? এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারতে হবে। পার্থক্য বা আলাদা করা, এটি আমরা কোনটা দিয়ে বোঝাতে পারি? এটি আমরা বোঝাতে পারি DISPARATE ডিসপারেট দিয়ে, তাই না? তাহলে আরেকটি অপশনে কি বসবে? যে ডোন্ট বি ডেসপারেট, বেশি উদ্গ্রীব হয়েও না, পার্থক্য করতে শেখো যে কোনটা কোয়ালিটিফুল আর কোনটাতে শুধুমাত্র কালার আছে। তাহলে ডোন্ট বি ডেসপারেট, সো অ্যাডজেক্টিভ। তো তাহলে আমরা দেখলাম যে ডিসপারেট এবং ডিসপারেট এই দুটি শব্দের পার্থক্য কি, এইখানটাতে ই হবে। হ্যাঁ, ডিসপারেট এবং ডিসপারেট এই দুটি শব্দের পার্থক্য কি? আমরা আমাদের যদি পরে স্লাইডে যাই, এখানে আমরা আরও একটি শব্দ পাবো, সেটি হচ্ছে ইমপ্লাই ভার্সেস ইনফার। আচ্ছা, এবং এইখান থেকে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি IBMBতে একটি প্রশ্ন এসছে 2017 সালের ডিসেম্বরে। তো ইমপ্লাই মানে কি? এখন ইমপ্লাই ইনফার দুটোই ভার্ব, আগে থেকে বলে রাখি। এবং ইমপ্লাই শব্দের অর্থ হচ্ছে হিন্ট, অর্থাৎ কোনো কিছুর আভাস দেওয়া। এবং ইনফার মানে হচ্ছে কোনো একটা উপসংহারে আসা, কনক্লুশনে আসা। আমরা যেটাকে বলি যে ধরে নেন বাংলাদেশের 300 রান টার্গেট, বাংলাদেশের 100 রানে 9 উইকেট পড়ে গেছে। সো উই ক্যান ইনফার দ্যাট বাংলাদেশ উইল লস দ্য ম্যাচ। ওই যে আমরা কনক্লুশনে আসতে পারি, উপসংহারে আসতে পারি যে বাংলাদেশ ম্যাচটা হারবে। সো ইনফার মানে কি? কনক্লুশনে আসা। এই যে আমরা যদি একটু বাক্যের দিকে তাকাই, হার স্পিচ ইমপ্লাইজ, তার স্পিচ আভাস দিচ্ছে এ নিউ ইনভেস্টমেন্ট, একটা নতুন বিনিয়োগের ইন আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিতে। সো এইখানে আমরা ইমপ্লাইজ কি বলছি? হিন্টস, আভাস দেওয়া। এবং যখন আমরা বলছি ইনফার, ফ্রম দ্য ইনফরমেশন উই ক্যান ইনফার, আমরা এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো থেকে আমরা উপসংহারে আসতে পারি বা সিদ্ধান্তে আসতে পারি। হ্যাঁ, কাম টু এ কনক্লুশন, সিদ্ধান্তে আসা, উপসংহারে আসা, কনক্লুশনে আসা। দ্যাট ক্রাইম ইজ ইনক্রিজিং, দেশে ক্রাইম অনেক বাড়ছে, অপরাধ অনেক বাড়ছে। তো এই যে এই বাক্যটা বেশ কনফিউজিং একটা বাক্য ছিল। এই বাক্যটা কিন্তু সরাসরি IBMB 2017 সালের ডিসেম্বর মাসে এসেছে। কি বলেছে? আই ডিডন্ট মিন টু ড্যাশ দ্যাট ইউ আর ডুইং এ ব্যাড জব, ইউ মাইট ড্যাশ এ পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট। এখানে আমাদের কোন ওয়ার্ডটার মিনিং জানতে হবে। এই যে ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন। এবং একটা কথা বলে রাখি যে ইমিনেন্টের সাথে কিন্তু আর একটা কনফিউজিং ওয়ার্ড আছে, আপনারা জানেন কিনা জানি না, ইমিনেন্ট ভার্সেস এমিনেন্ট। যখন আমরা বলি এমিনেন্ট, তখন এই এমিনেন্ট মানে কিন্তু ফেমাস। এবং ইমিনেন্ট শব্দের অর্থ আমরা কি বললাম? ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে আসন্ন। তো আই ডিডন্ট মিন টু ড্যাশ দ্যাট ইউ আর ডুইং এ ব্যাড জব, ইউ মাইট ড্যাশ এ পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট। তো এর মানে কি? যে আমি এটা হিন্টস দিইনি, আমি এমন কোনো কিছু ইঙ্গিত করিনি যে তুমি খারাপ কাজ করছো। তাহলে আই ডিডন্ট মিন টু ইমপ্লাই দ্যাট ইউ আর ডুইং এ ব্যাড জব।
ইউ মাই ড্যাশ এ পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট, কিন্তু তুমি ধরে নিয়েছো, তুমি সিদ্ধান্তে পৌঁছে গিয়েছো যে তোমার আর কয়েকদিনের মধ্যেই বেতন বাড়বে। পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট, যে তোমার বেতন বাড়া এটা আসন্ন, এটা আমরা ধরে নিচ্ছি, এই উপসংহারে আমরা পৌঁছে যাচ্ছি। সো ইউ মাইট ইনফার, যে তুমি সিদ্ধান্তে পৌঁছেছো যে তোমার বেতন বৃদ্ধি আসন্ন। অর্থাৎ এই বাক্যটাতে বোঝাতে চাচ্ছে যে তোমার বেতন বৃদ্ধি আসন্ন না, কিন্তু আমি এটাও ইঙ্গিত করিনি যে তুমি খারাপ কাজ করছো। হ্যাঁ, তাহলে আই ডিডন্ট মিন টু ইমপ্লাই, আমি এটা ইঙ্গিত করিনি দ্যাট ইউ আর ডুইং ব্যাড জব, তুমি খারাপ কাজ করছো। ইউ মাইট ইনফার, কিন্তু তুমি নিজে নিজেই সিদ্ধান্তে পৌঁছেছো এ পে ইনক্রিজ ইজ ইমিনেন্ট, যে তোমার বেতন বৃদ্ধি আসন্ন। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা এই ধরনের ওয়ার্ডগুলোর মিনিং না জানি, এই ধরনের কনফিউশনগুলো আমরা আলাদাভাবে ক্লিয়ার না করি, আমি জাস্ট র্যান্ডমলি পড়ে গেলাম যে ইমপ্লাই মানে হিন্ট, ইনফার মানে কাম টু এ কনক্লুশন, আমরা যদি এই যে পাশাপাশি ইমপ্লাই ভার্সেস ইনফার এইভাবে দুটোকে পাশাপাশি না রেখে আমরা যদি কনফিউশনগুলো ক্লিয়ার না করি, পরীক্ষার হলে এই দুটো অপশনের মধ্যে কনফিউজটার সম্ভাবনা আমাদের প্রবল, যেটা আমরা কিন্তু আগের দুটো স্লাইডেও দেখেছি। তো এখানে আপনাদের জন্য একটা ডিক্লারেশন দেখেন, আর সম্ভবত 15ই আগস্ট থেকে আমাদের নতুন একটি ভোকাবুলারি ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই ভোকাবুলারি ব্যাচটা মূলত আইবিএ ব্যাংক এবং পেট্রো বাংলা এবং এর বাইরেও যারা বিভিন্ন নবম এবং দশম গ্রেডে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভোকাবুলারি ব্যাচটা খুবই উপকারী হবে। এবং প্রাইভেট ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংক, এই দুই ধরনের ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ভোকাবুলারি ব্যাচটা কার্যকর। বিশেষ করে যে সমস্ত প্রশ্ন বিআইবিএম, আইবিএ এবং বিউপি করে থাকে, এই সমস্ত পরীক্ষার জন্য আমাদের এই ব্যাচটা একেবারে পারফেক্ট, একদমই সুইটেবল। সো এখানে আমরা মোট 12টি ক্লাস রাখছি, যেখানে 1000 থেকে 1200টি ওয়ার্ড আপনি শিখবেন অ্যাপ্রক্সিমেটলি, বা তার বেশিও হতে পারে। এবং সম্ভবত 15ই আগস্ট থেকে আমরা ক্লাস শুরু করব, এটা এখনও ফিক্স না, কারণ আপনারা জানেন যে দেশের অবস্থা বেশ বাজে, যখন তখন ইন্টারনেট শাটডাউন আবারও হয়ে যেতে পারে। সো আপাতত আমরা 15ই আগস্ট ডেট একটা ধরে রেখেছি, এটা একটা টেন্টেটিভ ডেট, যেখানে কোর্স ফি হচ্ছে 699। তো এখানে দেখেন কী কী আইটেম আমরা কভার করব। আপনারা জানেন যারা আমার গ্রুপের সাথে বা আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, যে আমি রুট ওয়ার্ড দিয়ে শব্দ শেখা বা প্রিফিক্স, যেই ধরনের প্রিফিক্স দিয়ে শব্দ শেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিই। এর কারণ হচ্ছে ওই একটা প্রিফিক্স, ওই একটা রুট ওয়ার্ড বুঝলে অনেকগুলো শব্দ আমাদের পড়া হয়ে যায়। তো আমরা এই রুট ওয়ার্ড এবং প্রিফিক্স থেকে কীভাবে শব্দ অর্থ বের করতে হয় এই সম্পর্কে ডিটেলস শিখব। এবং আমি আগের ভিডিওতেও বলেছি, বিভিন্ন পোস্টে বলেছি আমার গ্রুপের, এবং আজকেও বলছি যে এই রুট ওয়ার্ড এবং প্রিফিক্স এই টেকনিক ব্যবহার করে আমরা প্রায় 500 থেকে 600 ওয়ার্ড শুধু এই দুটো টেকনিক ব্যবহার করেই শিখব। এছাড়াও আমরা কীভাবে কনটেক্সট ভেদে একটা ভোকাবুলারির মিনিং গেস করতে হয় সেটা শিখবো, এবং এখান থেকেও আমরা প্রায় 200 মতো ওয়ার্ড শিখবো, যে কনটেক্সচুয়াল মিনিং এবং টেকনিক অফ গেসিং। এই টেকনিক অফ গেসিং মানে হচ্ছে একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্য থেকে আমরা ওয়ার্ড মিনিং গেস করব। হ্যাঁ, এবং আমরা দেখবো যে কীভাবে আমরা কোনো ওয়ার্ডের মিনিং না জানলেও একটা বাক্য পড়ে কীভাবে ওয়ার্ড মিনিং প্রপারলি গেস করতে পারি, এবং এই গেসটা যেন অ্যাকুরেট হয় আমরা সেক্ষেত্রেও কাজ করবো বিভিন্ন প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে। তো এখান থেকেও আমরা আরও প্রায় 200টি ওয়ার্ড শিখবো। এই বাদেও আমরা প্র্যাকটিস প্রবলেম হিসেবে সেখানে সিনোনিমস পাবো, অ্যান্টোনিমস পাবো, এবং হোমোনিমস তো আপনারা আজকে দেখলেন কোনগুলোকে হোমোনিমস বলে। এই যে কনফিউজিং ওয়ার্ড, এটাকেই আমরা বলছি হোমোনিমস। তো আমরা প্রায় 60 থেকে 70টি কনফিউজিং ওয়ার্ড দেখবো, এবং এইভাবেও আমরা প্রায় 60 থেকে 70টি ওয়ার্ড শিখবো, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসতে পারে। তো দুটো জিনিসের কথা আলাদাভাবে বলে রাখি, যে আমাদের সেন্টেন্স কমপ্লিশন অর্থাৎ ফিল ইন দ্য ব্লাঙ্ক, এটা 1 ব্লাঙ্ক প্লাস 2 ব্লাঙ্ক এবং অ্যানালজি, এর উপর স্পেশালি 12টা ক্লাসের মধ্যে স্পেশালি এই দুটো টপিক্সের উপরেই 2+2 4টা ক্লাস আছে। মানে অন্যান্য বাকি 8টা ক্লাসে তো এগুলোর প্র্যাকটিস প্রবলেম আমরা পাবোই, কিন্তু শুধুমাত্র এই দুটো টপিক্সের ওপর ফোকাস করে আমরা দুটো অ্যানালজির ক্লাস এবং দুটো সেন্টেন্স কমপ্লিশনের ক্লাস সাজিয়েছি। কারণ আমরা জানি যে আইবি বা বিআইবিএম পরীক্ষা নিলে সেখানে প্রায় 4 থেকে 5টা করে অ্যানালজি আসে, এবং সেন্টেন্স কমপ্লিশন ছাড়া আসলে ব্যাংক বা আইবিএ বা পেট্রো বাংলা এগুলোর প্রশ্ন কখনোই হয় না। এবং সর্বশেষ সেটি হচ্ছে কারেক্ট ইউসেস অফ ওয়ার্ড। সাধারণত আইবি যখন পরীক্ষা নেয় এই কারেক্ট ইউসেস অফ ওয়ার্ড দিয়ে থাকে, যেখানে একটা শব্দ দেওয়া থাকে এবং এই শব্দকে বিভিন্নভাবে 3টা বাক্যে ব্যবহার করে জানতে চাওয়া হয় যে কোথায় এই শব্দগুলো ঠিকমতো ব্যবহার করা হয়েছে এবং কোথায় হয়নি। এবং আমাদের বাজারে প্রচলিত বইতে আমরা এই আইটেমটা নিয়ে খুব বেশি আলোচনা পাবো না, তো আমরা আমাদের কোর্সটিতে এই আইটেমে বেশ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। যারা সামনে আইবির বিবির ইনটেক দিবেন, আইবির এমবির ইনটেক দিবেন, এবং সিনিয়র ব্যাংক পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ব্যাংকের জেনারেল অফিসার বা এমটির প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই ভোকাবুলারি ব্যাচটা কিন্তু অত্যন্ত কার্যকর হবে। তো আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই।
এখানে আমরা কি বলছি, সারপাস ভার্সেস সুপ্রেস। সারপাস ভার্সেস সুপ্রেস। তো প্রথমত এই যে প্রেস দিয়ে যা যা আছে, হ্যাঁ, সুপ্রেস, রিপ্রেস, অপ্রেস, এই সবগুলোর মিনিং এক। সুপ্রেস, রিপ্রেস, অপ্রেস, এই সবগুলোর মিনিং এক। এখানে আমরা বলেছি এটা অপ্রেস, রিপ্রেস, সুপ্রেস অল সিনোনিম। এগুলোর মানে কি? এগুলোর মানে দমিয়ে রাখা, জোর করে দমিয়ে রাখা। সো আমরা যদি এক্সাম্পল দিই যে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সুপ্রেস দ্য স্টুডেন্টস ফ্রম দেয়ার রাইটস, হ্যাঁ, বা ফ্রম দেয়ার মুভমেন্ট, যে স্টুডেন্ট আন্দোলনকে সরকার জোর করে দমিয়ে রাখছে, এখানে সুপ্রেস, রিপ্রেস, অপ্রেস যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। সারপাস শব্দের অর্থ কি? সারপাস শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া। আমি যদি বলি যে আই হ্যাভ সারপাসড মাই ফাদার, ইন টার্মস অফ আর্নিং, এর মানে হচ্ছে যে আয়ের ক্ষেত্রে আমি আমার বাবাকেও ছাড়িয়ে গিয়েছি। আই হ্যাভ সারপাসড মাই ফাদার, হ্যাঁ, ছাড়িয়ে যাওয়া, কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া। দুটো ওয়ার্ড দেখতে কিন্তু প্রায় একই রকম, কিন্তু মিনিং কিন্তু একেবারেই একই রকম না, তাই না? এখান থেকে কিন্তু আইবিএমবিএ খুব ট্রিকি একটি প্রশ্ন করেছিল, আমরা এর পরের স্লাইডে গেলে সেটা দেখতে পাবো। সো এখানে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সারপাস, তারপরের অপশনে দেখতে পাচ্ছি সুপ্রেস। তো এখান থেকেই মূলত আমাদেরকে কনফিউশনটা সৃষ্টি করা হয়। এই কারণেই আসলে হোমোনিমস বা কনফিউজিং ওয়ার্ড যেটাই আমরা বলি না কেন সেটা শেখার দরকার হয়। এই কারণেই আমরা বলছি যে সারপাস ভার্সেস সুপ্রেস, এটা আমরা আলাদাভাবে ডিসকাস করেছি। আচ্ছা, তো বাক্য পড়ি। দেয়ার আর মেনি ড্যাশ ইন হিস্ট্রি হুইচ ইন্ডিকেট, হিস্ট্রিতে এমন অনেক কিছু আছে যেটা নির্দেশ করে দ্য রেভলিউশন, বিপ্লব, ক্যান নট বি ড্যাশ ফর এভার। তাহলে বিপ্লব সবসময় বা বিপ্লব সারা জীবনের জন্য কি করা যায় না? বিপ্লবকে সারা জীবনের জন্য দমিয়ে রাখা যায় না, তাই না? ইভেন বাই দ্য স্ট্রিক্টেস্ট অফ ডিক্টেটরস, যে খুব কঠোর স্বৈরাচার, তার দ্বারাও কখনো বিপ্লবকে সারা জীবন কি করা সম্ভব হয়নি? দমিয়ে রাখা সম্ভব হয়নি। তো কোন অপশনটিতে দমিয়ে রাখা আছে? এখানে আমরা শুরু থেকে যদি আসি, ইগনিটেড, ইগনিটেড মানে রাগিয়ে তোলা, আরও বেশি রাগিয়ে তোলা। তো রাগিয়ে তোলার সাথে কি দমিয়ে রাখার কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার না। তারপরের অপশনে আসি, স্যাংশন, স্যাংশন মানে অনুমোদন দেওয়া। সো আমরা কি বলছি? সারা জীবন কি করা সম্ভব হয় না? বিপ্লবকে দমিয়ে রাখা সম্ভব হয় না, অনুমোদন দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ডিও আমাদের অ্যান্সার না। আমরা কিন্তু প্রথম ব্ল্যাঙ্কটা চেকই করছি না, আমরা আগে দেখছি যে দ্বিতীয় ব্ল্যাঙ্কের কারেক্ট অ্যান্সার কোন অপশনে পাওয়া যায়। টলারেটেড, টলারেটেড মানে কি? টলারেটেড মানে হচ্ছে সহ্য করা। তো আমাদের কোন শব্দের মিনিং লাগবে? যেই শব্দটার মানে হচ্ছে দমিয়ে রাখা। সো সিও কোনো অ্যান্সার না। এবং আমরা যদি এতে যাই, যে সারপাস্ট, সারপাস্ট মানে কিন্তু ছাড়িয়ে যাওয়া, এটি কিন্তু সুপ্রেস না, আমরা একটু আগেও বলছিলাম, তাহলে এটিও আমাদের অ্যান্সার না। এই যে সুপ্রেস, দমিয়ে রাখা। আর প্রেসিডেন্টস মানে কি? প্রেসিডেন্টস মানে হচ্ছে উদাহরণ। তার মানে দেয়ার আর মেনি প্রেসিডেন্টস ইন হিস্ট্রি, ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে হুইচ ইন্ডিকেট দ্য রেভলিউশন, যেটা নির্দেশ করে যে বিপ্লবকে ক্যান নট বি সুপ্রেসড ফর এভার, সারা জীবন দমিয়ে রাখা যায় না, ইভেন বাই দ্য স্ট্রিক্টেস্ট অফ ডিক্টেটরস, একদম কঠোর স্বৈরাচারের দ্বারাও। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা কি বলছি? অ্যাভার্স ভার্সেস অ্যাডভার্স। তো এই দুটো বাক্যে কি পার্থক্য আছে? এই দুটো বাক্যের একমাত্র পার্থক্য হচ্ছে এই ডিতে, হ্যাঁ। অ্যাভার্স, এই অ্যাভার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্সও অ্যাডজেক্টিভ। অ্যাভার্সের নাউন ফর্ম হচ্ছে অ্যাভার্সন, অ্যাডভার্সের নাউন ফর্ম হচ্ছে অ্যাডভার্সন। আচ্ছা, অ্যাভার্স মানে হচ্ছে বিমুখ, উদাসীন, যেটাকে আমরা বলি হলো ইনডিফারেন্ট। এবং অ্যাডভার্স মানে হলো প্রতিকূল, হ্যাঁ, যেটা ফেভারেবল না, প্রতিকূলে, বিমুখ, হ্যাঁ, বিরুদ্ধে, এই অর্থে অ্যাডভার্স ব্যবহৃত হয়। সো এই যে অ্যাভার্স মানে আমরা বলছি ইনডিফারেন্ট। যদি আমরা এক্সাম্পল দেখি, আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টারেস্ট ইন স্টাডি, আই অ্যাম অ্যাভার্সন টু স্টাডি, আই অ্যাম অ্যাভার্স। এর মানে হচ্ছে আমার যখন স্টাডিতে ইন্টারেস্ট নেই, তখন এই ইন্টারেস্ট না থাকাকে আমরা বলছি হচ্ছে অ্যাভার্সন, যেটাকে আমি বলছি আই অ্যাম অ্যাভার্স, হ্যাঁ, উদাসী। অ্যাভার্স কি? অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাভার্সন হচ্ছে নাউন। এখানটাতে অ্যাম হবে না, এখান থেকে হ্যাভ হবে, আই হ্যাভ অ্যাভার্সন টু স্টাডি। তো অ্যাভার্সন হচ্ছে আমাদের এখানে নাউন এবং অ্যাভার্স হলো অ্যাডজেক্টিভ। আমরা কি বলেছি? অ্যাভার্সন মানে বিমুখতা, ইনডিফারেন্স।
ইন্টারেস্ট না থাকা, এবং অ্যাডভার্স শব্দের অর্থ আনফেভারেবল অর্থাৎ প্রতিকূল। সো আমরা যদি এক্সাম্পলে যাই, পলিটিক্যাল ক্যাওয়াসেস এভরিওয়্যার, ইট ইজ এ পলিটিক্যালি, এই যে সব জায়গায় রাজনৈতিক কী চলছে, রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। তো আমরা এটাকে কি বলতে পারি, রাজনৈতিকভাবে কি অনুকূল পরিবেশ নাকি প্রতিকূল পরিবেশ? এই যে প্রতিকূল পরিবেশ, অ্যাডভার্স সিচুয়েশন, তাই না? তো অ্যাডভার্স মানে আমরা কি বলছি, আনফেভারেবল, প্রতিকূল। সো এখন দেখা যাক এটার অ্যান্সার কি। আই ওয়াজ ড্যাশ টু পেইং টাকা 200 শেয়ার ফর এ কোম্পানি দ্যাট জেনারেটস নো রেভিনিউ। তাহলে যেই কোম্পানির কোনো প্রফিট নেই, সেই কোম্পানিতে টাকা পে করার ক্ষেত্রে আমি কেমন হতে পারি? আমার এই কোম্পানিতে টাকা পেয়ের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট থাকতে পারে নাকি পারে না? তো হচ্ছে পারে না। অর্থাৎ আই ওয়াজ অ্যাভার্স টু পেইং টাকা 200, তাই না? যে আমি 200 টাকা দিয়ে শেয়ার কিনতে ইন্টারেস্টেড না। আই ওয়াজ নট ইন্টারেস্টেড টু পেইং টাকা 200 এ শেয়ার ফর এ কোম্পানি দ্যাট জেনারেটস নো রেভিনিউ। হ্যাঁ, তাহলে যেই কোম্পানির কোনো রেভিনিউ নেই, কোনো প্রফিট নেই, কোনো মুনাফা নেই, সেই কোম্পানিতে আমি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড না। তাহলে ইন্টারেস্টেড না, এই মিনিংটা কিসে প্রকাশ পায়, অ্যাডভার্স নাকি অ্যাভার্স? উত্তরটা হচ্ছে অ্যাভার্স অ্যান্সার। কিন্তু অ্যাভার্স, আমি আবারও বলছি, অ্যাভার্স এবং অ্যাডভার্স নিয়ে কিন্তু ভয়াবহ একটা কনফিউশনের সৃষ্টি হয় যদি আমরা আলাদাভাবে এই দুটো ওয়ার্ডকে মনে না রাখি। স্যার পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রাইজ এবং অ্যাপ্রেইজ। এখানেও আমরা দেখব যে শুধুমাত্র একটা এ বাদে আর কোনো পার্থক্য নেই কিন্তু। তো অ্যাপ্রাইজ শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু জানানো, টু ইনফর্ম সামথিং। এবং অ্যাপ্রেইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা, টু এক্সামিন সামথিং। এবং এই দুটো কনফিউজিং ওয়ার্ড বা হোমোনিমসকে ব্যবহার করে কিন্তু IBMD 2017 সালে প্রশ্ন এসেছিল, IBMD 17 ডিসেম্বর ইনটেকে। সো অ্যাপ্রাইজ এখানে আমরা বলছি টু ইনফর্ম সামথিং, এবং অ্যাপ্রাইজ মানে টু এক্সামিন সামথিং, টু এস্টিমেট দেয়ার কোয়ালিটি। সো দ্য ইনভেস্টিগেশন টিম অ্যাপ্রাইজেস দ্য প্রোডাক্ট। আমরা এখানে এই বাক্যটাতে আমরা অ্যাপ্রাইজ এবং অ্যাপ্রাইজ এই দুটো শব্দ ব্যবহার করে একটা বাক্য লিখেছি। দ্য ইনভেস্টিগেশন টিমস অ্যাপ্রাইজেস দ্য প্রোডাক্ট। তাহলে ইনভেস্টিগেশন টিম কি করলো, পণ্যটা পরীক্ষা করলো, এক্সামিনস দ্য প্রোডাক্ট এক্সটেন্সিভলি মানে কি? এক্সটেন্সিভলি মানে হচ্ছে বিস্তারিতভাবে, ডিটেইলড, বিস্তারিতভাবে। টু অ্যাপ্রাইজ প্রেসিডেন্ট অ্যাবাউট ইটস কোয়ালিটি। তাহলে প্রেসিডেন্টকে ইনফর্ম করার জন্য, প্রেসিডেন্টকে জানানোর জন্য কি সম্পর্কে, এই প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে। আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা অ্যাপ্রাইজ এবং অ্যাপ্রেইজ এই দুটো শব্দকে পার্থক্য করতে পারি। এখন দেখা যাক যে এখান থেকে কি প্রশ্ন এসেছিল। এখান থেকে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার চয়েস। তো আমি আর অপশনগুলো লিখিনি, আমি খালি এই যেই তিনটে নাম্বার থেকে আসলে কনফিউজ করা হয়েছিল, আমি খালি সেই তিনটে অপশন লিখেছি। এরপরে 1 2 3 1 and 3 1 2 3 এইভাবে একটা অপশন ছিল ABCD, যে এতে হয়তো 1 ছিল, বিতে 1 and 2 ছিল, এরকম। তো আমি এই ABCর এই 5টা লিখিনি। আমরা এখান থেকেই বের করবো যে একটা অ্যান্সার নাকি দুটো অ্যান্সার নাকি তিনটেই অ্যান্সার নাকি একটাও অ্যান্সার না। আই ড্যাশ হিম অফ দ্য সিচুয়েশন, আমি তাকে সিচুয়েশনটা জানালাম। সো প্রথমে অ্যাপ্রেইজ, আমরা কি দেখেছিলাম এখানে? অ্যাপ্রেইজ মানে কি? অ্যাপ্রেইজ মানে হচ্ছে এক্সামিন। তাহলে এখানে আমি তো সিচুয়েশনটা তাকে এক্সামিন করবো না, আমি সিচুয়েশনটা তাকে জানাবো। সো অ্যাপ্রেইজ দিলে এটা কোনো অর্থবোধক বাক্য হয় না, প্রথমটা ভুল। অ্যাপ্রাইজ মানে কি? অ্যাপ্রাইজ মানে হচ্ছে ইনফর্ম, এবং অ্যাপ্রুভের একটা সেকেন্ডারি মিনিং, হচ্ছে অফিসিয়ালি ইনফর্ম। তাহলে অ্যান্সার 2 এবং 3। সো আমরা সবাই জানি অ্যাপ্রুভ মানে রাজি হওয়া বা অনুমোদন দেওয়া। তো এই বাদেও কিন্তু অ্যাপ্রুভের একটা শাটেল মিনিং আছে, হ্যাঁ, সেকেন্ডারি মিনিং আছে, এটা আমরা খুব বেশি জানি না, সেটা হচ্ছে অফিসিয়ালি কাউকে জানানো। তাহলে অ্যান্সার 2 + 3, 2 এবং 3 দুটোই অ্যান্সার। আমরা পরের স্লাইডটিতে যাই। এখানে কি বলছি? ফ্লন্ট ভার্সেস ফ্লাউট। ফ্লন্ট মানে হচ্ছে দেখা, ওই যে হয় না লোক দেখানো বলি না আমরা, এই ফ্লন্টটা হচ্ছে খুব অতিরিক্ত লোক দেখানো, শো অফ করা, সোজা বাংলায় টু শো অফ।
এই যে আমরা প্রথম অপশনটাতে বলছি টু শো অফ। এবং ফ্লাউট, এই ফ্লাউট মানে হচ্ছে নিয়ম নীতি ভঙ্গ করা, হ্যাঁ, ইচ্ছা করে কোনো একটা নিয়ম না মানা, নিয়ম ভঙ্গ করা। সো এই যে এখানে আমরা বলছি টু ইন্টেনশনালি, ইচ্ছা করে, নট অবে এ রুল, কোনো একটা নিয়ম, ল, আইন, কাস্টম, প্রথা না মানা। টু ফ্লট ইজ টু অপোজ রুল, তার মানে যখন আমরা ফ্লট করি এর মানে আমরা নিয়মের বিরোধিতা করি। অর টু কন্ট্রাভেন দ্য রুল, এই কন্ট্রাভেন কিন্তু অপোজের সিনোনিম। টু কন্ট্রাভেন দ্য রুল মানেও হচ্ছে রুলকে বিরোধিতা করা, কোনো নিয়মকে বিরোধিতা করা। তাহলে কন্ট্রাভেন শব্দের অর্থ হচ্ছে অপোজ। সো হি ফ্লটস দ্য ট্রাফিক রুলস, সে ট্রাফিক রুলটা বিরোধিতা করলো, তাই না, হি মানে অপোজ করলো। টু ফ্লন্ট হিজ পাওয়ার, তার যেই দাম্ভিকতা আছে, তার যেই সাহস আছে, এটা শো অফ করতে, এটা মানুষকে দেখাতে। সো টু ফ্লন্ট মানে কি, টু শো অফ। এখন দেখা যাক, এটা আমাদের লাস্ট স্লাইড। শি ওয়াজ স্যাকড, তাকে স্যাক করা হয়েছিল বিকজ শি হ্যাড ড্যাশ দ্য রুল। তাহলে কি হয়েছিল, বিকজ শি হ্যাড ফ্লটেড দ্য রুল, নিয়ম ভেঙেছিল। শি হ্যাড কন্ট্রাভেন্ড দ্য রুল, নিয়মটাকে অপোজ করেছিল, কিন্তু ফ্লন্ট দ্য রুল কিন্তু না, হ্যাঁ, রুলস কিন্তু দেখায় বেড়ানোর কিছু নেই। তাহলে 2 আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কি, অ্যান্সার 1 এবং 3। আচ্ছা, এরপরের অপশনে কি বলছে যে হোয়াট ইজ দ্য ফলোইং, উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম টু ফ্লন্ট। এটা কিন্তু 2014 সালের গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষায় এসেছিল। তো ফ্লন্ট শব্দের অর্থ কি, ফ্লন্ট শব্দের অর্থ হচ্ছে দেখায় বেড়ানো। তো এটার কাছাকাছি কোনটা আছে, কাভার মানে ঢেকে রাখা, কনসিল মানে ঢেকে রাখা, হাইড মানে ঢেকে রাখা, ডিসপ্লে মানে প্রদর্শন করা, অ্যান্সার হবে ডিসপ্লে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কনফিউজিং ওয়ার্ডকে কাজে লাগিয়ে আমাদেরকে পরীক্ষার হলে বিভিন্ন প্রশ্নে বিভিন্নভাবে কনফিউজ করা যেতে পারে, এবং কিভাবে আমরা এভাবে ধরে ধরে যদি কনফিউজিং ওয়ার্ডগুলো পড়ি আমরা এই কনফিউশনগুলো কাটায় এই অ্যান্সারগুলো কারেক্ট করতে পারি। এটি হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং শেখার আরও একটি পদ্ধতি, হোমোনিমস বা কনফিউজিং ওয়ার্ড। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অন্যান্য যে সমস্ত টেকনিক আছে, যেমন প্রিফিক্স, যেমন সেন্টেন্স কমপ্লিশন, যেমন হচ্ছে ওয়ার্ড মিনিং গেস করা, এই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।